স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি হিমাদ্রিরা। এবার জানাবো খবরের বিস্তারিত। কে করেছেন, কেন করেছেন বা কিভাবে করেছেন, এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু ঘটনা তো একটা ঘটেছে। ঘটনা কেন বলছি, ভয়াবহ এক নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে। তবে বিতর্কের ফাঁক গলিয়ে এই ঘটনায় যাদের জামিন দেয়া হলো তারা কি নির্দোষ? নয়, নিশ্চয়ই, বা হলেও হতে পারে। নির্দোষ হলে ঘটনাই বা কে ঘটালো, এমন প্রশ্ন উঠেছে। এবার বলছি পিলখানা হত্যাযজ্ঞের কথা, আর এই প্রশ্নগুলো ভুক্তভোগী ও তাদের স্বজনদের। তারা খুব মনে প্রাণে চাচ্ছিল বাঁচানোর জন্য, কিন্তু তারা বাঁচাতে পারেনি। আপনাদের মনে কি চিত্রটা এরকম? এত বড় খুন, এত বড় হত্যা হওয়ার পরে ন্যারেটিভ চেঞ্জ করে ফেলবেন, সেটা আমরা বেঁচে থাকতে মেনে নেব না। এমন ক্ষোভ পিলখানা হত্যাযজ্ঞে নিহত সেনা সদস্যদের সন্তানদের। বাড়ির যে কর্তা, তাকে হত্যা করা হচ্ছিল, তখন প্রতিটা বাসার থেকে যে এক একটা ফ্যামিলিকে বুট দিয়ে লাথি দিতে দিতে, বেয়নেট দিয়ে খোঁচাতে খোঁচাতে, বন্দুকের বাট দিয়ে মারতে মারতে যে তাদেরকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়েছে, সেই খবরটা আপনারা কখনো প্রচার করেন না। ক্ষোভ প্রকাশ করে বলা হয়, যথাযথ তদন্ত না করে জামিনে মুক্তি দেয়া শুভ লক্ষণ নয়। আজকে আপনারা বলে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন, যারা এত নিরপরাধ, যাদের এত বিবেক, তারা শুধু মুখ ঢেকে আমাদেরকে মারতে আসছিল। কেন এই প্রহসন? এখন পর্যন্ত আমরা এই সরকারের কাছে অবশ্যই বিনীত আবেদন করব যেন সুষ্ঠু বিচার হয়, ইনভেস্টিগেশন তাড়াতাড়ি হয় এবং কোনো ক্রমে কোনো অপরাধীকে যেন ছাড়া না পায়। এই ট্র্যাজেডির সুষ্ঠু বিচারের পাশাপাশি কোনো অপরাধী যেন পার না পায় তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন সেই দিন বেঁচে যাওয়া সেনা সদস্যরা। আজকে যারা পিলখানার ভিতরে ছিলেন না, যারা বাইরে ছিলেন, বিচার কার্যের সাথে জড়িত ছিলেন না, তারা বিভিন্নভাবে বয়ানের চেষ্টা করছে, জিনিসটাকে বিভিন্নভাবে পোর্ট্রেট করার চেষ্টা করছে। অভিযুক্ত বিডিআর সদস্যরা যদি নির্দোষ হন, তাহলে তাদের স্বজনদের কারা হত্যা করেছে, এই প্রশ্নও তোলা হয়। শুধু মারেনি, লাশের উপর বেয়নেট চার্জ করেছে, চোখের মধ্যে বেয়নেট চার্জ করেছে। যারাই জড়িত থাক, এর পিছনে যে দেশই থাক, ইন্ডিয়া থাক, যেই থাক, কিন্তু এক্সিকিউট করেছে কারা? পিলখানা ট্র্যাজেডির বিস্ফোরক মামলায় কারাগারে থাকা 178 জন জামিনে 16 বছর পর বেরিয়ে আসেন গেল 23শে জানুয়ারি। 2009-এর 25 ও 26শে ফেব্রুয়ারি নারকীয় হত্যাযজ্ঞ ঘটে তৎকালীন বিডিআরের সদর দপ্তরে। পিলখানার সেই ঘটনায় নিহত 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক নাগরিক। এই ঘটনায় করা হত্যা মামলায় 2013 সালে 152 জনের মৃত্যুদণ্ড, 161 জনের যাবজ্জীবন ও 25 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছিল। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় না গেলে ক্রমাবনতি হতে থাকা অর্থনীতি আরও সংকটে পড়বে বলে মনে করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিটি। আর এজন্য রাজনৈতিক সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক সংস্কার জরুরি বলে মনে করে প্রতিষ্ঠানটি। নির্বাচনী সংস্কার দিয়ে রাজনৈতিক সংস্কার হবেন উল্লেখ করে সিপিটি জানিয়েছে, একই সাথে রাজনৈতিক দলগুলোরও সংস্কার করতে হবে। ধানমন্ডিতে সিপিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানায়। গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, গেল 6 মাসে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারেনি অন্তর্বর্তী সরকার। অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম মোকাবেলায় পদক্ষেপ নেওয়া যায়নি। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে চলতি অর্থ বছরে প্রথম 6 মাসে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে 3.7%। কর্মসংস্থান কমেছে, রাজস্ব আহরণ কমেছে বিনিয়োগ। এই ধরনের অনিশ্চয়তার মধ্যে কোনো ধরনের বিনিয়োগ হয় না। সংস্কারের মাধ্যমে এই যে কাঠামোগত পরিবর্তন কিংবা প্রাতিষ্ঠানিক পরিবর্তন, সেই পরিবর্তনগুলো করতে গেলেও খুব একটা এগোতে পারবে না। সেজন্য নির্বাচন ছাড়া উপায় নেই। 2 কেজি ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার এখন 325 টাকায়, সাথে 2টি ওয়াশিং সোপ ফ্রি। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে বেশ কিছু উদ্যোগ নেবে বিএনপি, সেটিকে আন্দোলনও বলা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। আরও বলেন, নির্বাচন বিলম্বিত কেন হবে তা জনগণকে ব্যাখ্যা করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর ঐক্য ধরে রাখতে হবে। আওয়ামী লীগ আগামী নির্বাচন করতে পারবে কিনা তা ঠিক করবে জনগণ। তবে গণহত্যার দায়ে দল আর ব্যক্তির বিচার করতে হবে বলেও জানান তিনি। সংস্কার কমিশন রিপোর্ট দেওয়ার পরও কেন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বসছে না, এমন প্রশ্ন রাখেন সালাউদ্দিন আহমেদ। এই সরকারের সফলতা, ব্যর্থতা
সিদ্ধান্ত এবং সিদ্ধান্তহীনতা, এগুলো এখনকার প্রশ্ন। আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই, তাহলে সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। সীমান্তে হত্যা বন্ধ হতেই হবে। দিল্লিতে অনুষ্ঠেয় বিজিবি বিএসএফ সম্মেলনে এটাই হবে মূল আলোচনার বিষয়, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠকে অংশ নেন। সকাল 10টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে বৈঠক শুরু হয়, চলে 2 ঘন্টা। সীমান্তে মারণাস্ত্র ব্যবহারে নিরুৎসাহিত অনুপ্রবেশ ঠেকানো সহ নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। পরে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান, আহত বন্ধ করা, সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। সীমান্তে 150 গজের ভিতরে অনেক সময় কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়। আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে। প্রস্তুত ময়দান। শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা। 31শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপে 2 পর্বে ইজতেমায় অংশ নেবেন মাওলানা জোবায়ের পন্থীরা। আর মাওলানা সাদ পন্থীদের ইজতেমা হবে 14 থেকে 16 ফেব্রুয়ারি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানিয়েছেন আইজিপি বাহরুল আলম। টঙ্গীর তুরাগ নদের তীরে 160 একর জমি জুড়ে বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুত করা হয়েছে। শুক্রবার ফজরের নামাজের পর থেকেই আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। মুসল্লিদের ভিড় বিবেচনা করে কয়েক বছর ধরে ইজতেমার আয়োজন হচ্ছিল 2 পর্বে। এবার প্রথম পর্বও হবে 2 ধাপে। প্রথম পর্বের প্রথম ধাপে 31শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত দেশের 41টি জেলার তাবলিগ মুসল্লিরা অংশ নেবেন। দ্বিতীয় ধাপে 3রা ফেব্রুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বাকি জেলার মুসল্লিরা অংশ নেবেন। আর দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা হবে 14, 15 ও 16 ফেব্রুয়ারি। বুধবার ভোর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লি ও নেতারা তাদের খিত্তা অনুযায়ী ময়দানে অবস্থান নেওয়া শুরু করেছেন। আগে আসে ওই যে জায়গা নিচ্ছি, আমলে এখন বসবো। ফজরে এসে আমরা এখানে জামাত করছি আর কি। ইজতেমা ময়দান পরিদর্শন করে পুলিশ মহাপরিদর্শক জানান, নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি থাকবে সেনাবাহিনী ও বিজিবি। 365টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ময়দান পর্যবেক্ষণ করা হবে। প্রায় 6000 আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন 10,000 স্বেচ্ছাসেবক। সাব কন্ট্রোল রুম থাকবে আমাদের 15টি। সেখানে আপনারা যার কোনো অসুবিধা হয় সাব কন্ট্রোলে সেখানে রিপোর্ট করলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন পুলিশ মহাপরিদর্শকও। এবার কিন্তু ব্রিফিং দিয়ে আমরা শেষ করিনি, আমরা আবার এই যে একটা প্রিন্টেড বুকও তাদের হাতে দিয়ে দিচ্ছি, সো দ্যাট তারা নিজেদের অংশটা বুঝেন, আবার পুরো দি হোল পিকচার একটা হোলিস্টিক ধারণা যেন প্রত্যেকের মাথায় থাকে। তাবলিগ জামাতের ভেতরের দ্বন্দ্ব সংঘাত যেন ইজতেমা ময়দানে ছড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বিঘ্নে সব আয়োজন সম্পন্ন হবে এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। ইউক্রেন জুড়ে একের পর এক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এর মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার খার্কিভ অঞ্চলের ডভরেচনা নামের একটি বসতি দখলের দাবি করেছে রুশ বাহিনী, যদিও এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কিয়েভ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এদিন খার্কিভ অঞ্চল ছাড়াও দোনেৎস্ক, জাপোরিজিয়া এবং খেরসন অঞ্চলে একাধিক বিমান হামলা করে মস্কো। এই সময় সেখানকার সামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা করা হয়। এদিকে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে রুশ সেনাদের সামরিক এলাকাকে লক্ষ্য করে পাল্টা হামলা করেছে কিয়েভ। তবে এসব আক্রমণ প্রতিহত করার দাবিও করেছে মস্কো। এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো শান্তি চুক্তি সম্ভব বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরও বলেন, কিয়েভ চাইলে রাশিয়ার কোনো প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসতে পারে। এবার রাজশাহীর ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। খরচ বাঁচাতে এমন নির্দেশনা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, বলছে দলীয় সূত্র। ঢাকায় বাসা আছে যে ক্রিকেটারদের, তাদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকার বাইরে থাকা ক্রিকেটারদের হোটেল ছাড়তে বলা হলেও তারা সেটিতে অস্বীকৃতি জানিয়েছে। ক্রিকেটারদের
পেমেন্ট ইস্যুতে ইতিমধ্যে নানা বিতর্কে জড়িয়েছে দুর্বার রাজশাহী। এবার সেটিকেও ছাড়িয়ে গেল তারা। রাজশাহীর পেমেন্ট ইস্যুর বিষয়টি নিয়ে আগের দিনই সমাধানের কথা বলেছে বিসিবি, তবে এবার দেখা মিলল সেটার উল্টো চিত্র। সংবাদ মাধ্যমে এই ঘটনা আসার পর প্রেস রিলিজ দিয়ে দলটি জানিয়েছে ক্রিকেটারদের রিকোয়েস্টে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।